চৈতির এমন আচরণে রোহানি অবাক হয়ে তাকিয়ে আছে। মামির ডাকে বিস্তারিত জানার সুযোগ হলো না, তাকে বাধ্য হয়ে নিচে নামতে হলো। রুহানিয়া চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চৈতির সবার দৃষ্টি এড়িয়ে দূরে আড়ালে গিয়ে দাঁড়ালো। বড় একটা পেয়ারা গাছের আড়ালে লুকিয়ে দুফোঁটা অশ্রু বিসর্জন দিল সে। কান্না থামিয়ে যখন পিছনে তাকালো তখন দেখতে পেল সেখানে কেউ নেই। জনশূন্য ছাদে, তাও আবার রাতের বেলায় সে একা ছাদে, এটা ভাবতেই ভয়ে গা ছমছম করে উঠল তার। দৌড়িয়ে যে নিচে নামবে সেটাও পারছিল না, পা যেন তার টলছিল না একদম। ওই সময়ে কাব্যর কণ্ঠ কানে ভাসে তার। নিচে আসো, রুহি আপু যেতে বলেছে। চৈতি ভয়ে ভয়ে পিছু তাকাতে কাব্যকে দেখে কিছুটা স্বস্তি পেল। দৌড়ে এগিয়ে গেল সামনে, মুখ ফুসকে বলে ফেলল, আপনি এতক্ষণ কথা কেন বলেননি আমার সাথে? তুমি চাও না তাই। তবে তুমি যে সত্যি আমায় অপছন্দ করো এটা আমি জানতাম না। তবে মনে হয় না জিহাদ কিংবা রুহি আপুকে দিয়ে বলানোর কোনো দরকার ছিল। অবশ্য ওদেরকে না বললে হয়তো আমি বুঝতেও পারতাম না যে আসলে আমি তোমাকে অনেক বিরক্ত করি। চৈতির মন খারাপ হলো। সেদিন যে রুহানিয়াকে বলেছিল সেসব কথা মনে পড়ে গেল। তার মানে রুহি আপু জিহাদকে নিয়ে কাব্যকে বলিয়েছে সেসব। চৈতি কিছু বলতে যাবে, কাব্য তখন বলল, যাই হোক, তোমাকে আমি আর জ্বালাবো না, নিচে চলো। কিছু বলার সুযোগ না পেয়ে চৈতি ব্যথিত হলো। কাব্যকে অনুসরণ করে যাওয়ার পথে হুট করে অদ্ভুত একটা প্রশ্ন এলো তার মনে। সে আতঙ্কিত হয়ে বলল, আপনি কি সত্যি কাব্য নাকি কাব্য সেজে এসছেন ভূত? কাব্য হকচকিয়ে পিছনে তাকিয়ে বলল, মানে কি? চৈতি আর কিছু না ভেবে চোখ বন্ধ করেই জোর সে সিমটি বসিয়ে দিল কাব্যর হাতে। ব্যথায় আর্তনাদ করে উঠল কাব্য, নখ ডেবে মাংস উঠে গেছে। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি করলে? সরি, আসলে আমি দেখছিলাম। চৈতির কথা শেষ হওয়ার পূর্বেই কাব্য ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তার হাতের দিকে ধরেছে। সেদিকে দৃষ্টি পড়তেই চৈতি ঘাবড়ে যায়, কথা বন্ধ হয়ে যায় তার। কাব্যর হাত থেকে রক্ত পড়ছে। সে তৎক্ষণাৎ কাব্যর হাতটি ধরে কাঁদো কাঁদো মুখে বলল, আমি ইচ্ছে করে এমনটা করিনি, বিশ্বাস করুন। কাব্য কিছু বলতে গিয়েও থেমে যায়। অদ্ভুত এক দৃষ্টিতে তার ধরে রাখার হাতের দিকে তাকিয়ে একবার আর একবার তাকায় চৈতির কাঁদো কাঁদো নিষ্পাপ মুখটির দিকে। চৈতি তড়িৎ বেগে কাব্যর হাত চেপে ধরে ক্ষতস্থানে চেপে ধরতেই জ্বলছিল ভীষণ। অন্ধকারে কাব্যর ব্যথিত মুখটি চৈতি দেখতে পায়নি, উল্টো তার চোখে মুখে মনে রয়েছে ত্রাসের প্রতিচ্ছবি। কাব্য কিছু বলার পূর্বেই চৈতি হড়বড়িয়ে বলা শুরু করলো, প্লিজ প্লিজ এই কথাটা মাকে বলিয়েন না, মা জানলে ভীষণ বকবে আমায়। কাব্য আহমক বনে যায়। খামচি দিয়ে ক্ষত তৈরি করে ফেলেছে, সেদিকে এই মেয়ের বিন্দুমাত্র খেয়াল নেই। সে পড়েছে আর বিচার দেওয়া নেই। কাব্য মনে মনে আওড়ায়, আসলে ভুলটা আমারই। আমি অযথা একটু বেশি ভেবে ফেলেছি। সংবেদনশীলতা এই মেয়ের স্বভাবে নেই, নিরামিষ। কাব্য হাত সরিয়ে নিয়ে বলল, তোমার নাচানাচি বন্ধ করো আগে। আমি নাচলাম কখন? হাত ধরে লাফালাফি কেন করছো? চৈতি গলা নামিয়ে বলল, সরি। ভয় নেই, কাউকে কিছু বলবো না আমি, নিচে চলো। কাব্যর সঙ্গে নিচে নামলো চৈতি। রাতের খাওয়া দাওয়া সবাই আজ এই বাড়ি থেকেই করে গেছে। দুই পরিবার ভাবসাব দেখে মনে হলো বিয়ের কথাবার্তা 80% পাক্কা। চৈতি সবার সাথে থেকেও চুপ করে রইল। রাতে আজ দিশা ওদের সাথে ঘুমাবে। ওরা তিনজন একসাথে ঘুমালে চৈতি সবসময় দুই বোনের মাঝখানে শোয়। দিশা যখন আজ সাইডে শুতে যাচ্ছিল, চৈতি বাধা দিয়ে বলল, তুই মাঝখানে শো, আমি কিনারে ঘুমাবো। দিশা বেশ অবাকই হলো চৈতির এমন পরিবর্তনে। রুহানিয়া তখনও রুমের দরজা লাগাচ্ছিল। সে নিজেও অবাক। দরজা লাগিয়ে খাটের উপর বসে বলল, চৈতি, কি হয়েছে তোর? বালিশ ঠিক করে শুয়ে চৈতি বলল, কি হবে? কিছুই না। কিছু তো একটা অবশ্যই হয়েছে। বিকেল থেকে দেখছি তুই গাল ফুলিয়ে রেখেছিস, কেন বলতো? গাল ফুলিয়ে রাখতে যাব কেন? আমার গাল তো এমনিতেই ফুলো ফুলো, চাপা ভাঙা নাকি? দিশা এই কথা শব্দ করে হেসে ওঠে। চৈতি একবার ওর দিকে ফিরে চোখ পাকালো।
দিশা দুহাত নিজের মুখ দিয়ে চেপে ধরে বলল, সরি। রুহানিয়া চৈতির হাত ধরে টেনে উঠিয়ে বসালো। চৈতি নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি হয়েছে? এমন করছো কেন? ঘুমোবো আমি, সকালে ক্লাস আছে। তোর কি হয়েছে সেটা বল। আমার কিছু হয়নি। তাহলে তুই আমাকে এড়িয়ে চলছিস কেন? কারণ আমি তোমার কেউ না। বিস্ময়ভূত হয়ে তাকিয়ে থাকে রুহানিয়া। দিশাও কিছু বুঝতে পারছে না। রুহানিয়া এবার পা উঠিয়ে বসলো। জোর করে চৈতির দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? বিকেল থেকে আটকে রাখা কান্নাগুলো এবার আর বারণ শুনল না। ঝরঝর করে চোখের পানি পড়ছে চৈতি, রুহানিয়া এবং দিশা দুজনে হতবিহ্বল হয়ে যায় এই কাণ্ডিয়ে। চৈতি কাঁদতে কাঁদতে বলে, হাত ছাড়ো আমার। তুমি আমার সাথে আর কখনো কথা বলবে না। আমি তো কেউ না তোমার। রুহানিয়া অসহায়ের মতন বলল, আমার অপরাধ কি? প্লিজ লক্ষ্মী বোন আমার, কাঁদিস না তুই। বল আমি কি করেছি? চৈতি ফুপিয়ে ফুপিয়ে বলল, তুমি যে জিহাদ ভাইয়াকে বিয়ে করতে রাজি হয়েছো, কেন জানাওনি আমায়? তারা আসবে, কাকিরা আসবে, এসব কিছুই তো তুমি আমাকে জানাওনি। আসলে তুমি প্রয়োজনই মনে করনি। কারণ আমি তো আর দিশা নই। দিশা তোমার আপন বোন, কিন্তু আমি তো কাজিন, বলতে গেলে পরি। কথাগুলো বলতে বলতে ঠোঁট ভেঙে আবার কান্না শুরু করে চৈতি। দিশা আহত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার চোখও ছলছল করছে। সে কারোর কান্না সহ্য করতে পারে না। আর সামনে থাকা সেই মানুষটা যদি হয় প্রিয় মানুষ, তাহলে তো কথাই নেই। দিশা নিজের বোনের উপর খুব রাগ হলো। সে নাক ফুলিয়ে ভাঙা ভাঙা গলায় রুহানিয়াকে বলল, এমনিতেই তো চৈত্রের উপর খুব ভালোবাসা দেখাস, কত আদর। তাহলে ওকে কেন জানিসনি? রুহানিয়া পড়েছে মাঝ সাগরে। এদিকে চৈতি হাউমাউ করে কাঁদছে, ওইদিকে দিশার অভিযোগের বান। সে চৈতিকে জড়িয়ে ধরে বলল, আমাকে তুই ভুল বুঝিস না বোন। তোকে জানানোর সুযোগটাই তো আমি পাইনি। তুই প্রতিদিন রাত 12টার মধ্যে পড়া শেষ করে ঘুমিয়ে পড়িস। গতকাল রাতেও তুই 11:30টায় ঘুমিয়ে পড়েছিস। কাল একটাই জিহাদের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্তে এসেছি যে আমি এই বিয়েতে রাজি হব। ওই সময় তোকে ঘুম থেকে তুলতে ইচ্ছে হয়নি, কাকি জেগেই ছিল, তাই কাকিকে জানিয়েছি। কাকি তখনই বাড়িতে ফোন করে মাকে সব জানিয়েছে। মা সকালে বাবাকে বলেছে। বাবা তখন সকল কিছু বিস্তারিত জানার জন্য কাকিকে ফোন করেছিল। কাকি জরুরি তলব বলে যে করেই হোক আজকেই আসতে বলেছে। জিহাদও চায়নি দেরি করতে। ও নিজেও ওর বাবা মাকে আজ ঢাকায় চলে আসতে বলেছে। বাসায় আর কাকিকে এসব জানানোর কথা জিহাদকে জানাবো বলে রুমে এসে ফোন করেছিলাম। ওই সময় কথা বলতে বলতে ভোর হয়ে গেছে। লেট করে ঘুমিয়েছি বলে সকালে উঠতেও আমার দেরি হয়েছিল। আমি উঠে দেখি তুই কলেজে চলে গেছিস। কলেজে তোর ফোন নেওয়া নিষেধ, তাই ফোন করেও জানাতে পারিনি। দুপুরে তো আর তুই বাসায়ও আসিস না। সব মিলিয়ে তোকে জানানোর মতো সময় সুযোগ কোনোটাই আমার হয়ে ওঠেনি। রুহানিয়াকে চৈতি যতটা ভালোবাসে ততটা বিশ্বাসও করে। তাই সে যা বলেছে তার সবটাই সে সত্য, এতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে সত্যিটা জানার পূর্বেই চৈতি নিজেও নিজের স্থানে সঠিক ছিল। এক কথা বলতে গেলে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়ে গেছে। চৈতির কান্নার গতি এবার কমে আসে। রুহানিয়া ওর মাথায় হাত বুলিয়ে বলে, এবার আর রাগ করে থাকিস না প্লিজ। চৈতি চোখ মুখ মুছে বলল, সরি আপাই, ভুলটা আসলে আমারই। দিশা তখন চৈতিকে জড়িয়ে ধরে বলল, তোর কোনো ভুল হয়নি, আপুরও না, শুধু একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এই যা। রুহানিয়া দিশার গাল টেনে বলল, একটু আগে তো তুইও আমায় ফুল বুঝেছিলি। ভুল বুঝবই তো, তোর কারণে চৈত্রে কেঁদেছে, আমার কষ্ট হয় না? সব কষ্ট শুধু তোদের একারই হয়, তাই না? আমার তো কষ্ট হয় না কোনো। দিশা আর চৈতি একসাথে রুহানিকে জড়িয়ে ধরে বলল, সরি, আর ভুল বুঝবো না আমরা। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে কাব্য। রুমে নীল রঙের ডিম লাইটের আবছা আলোতে নিজের ক্ষত টানতে দেখছে। যতবার ব্যথা অনুভব হচ্ছে ততবার চৈতির মায়া মায়া ভীত মুখটা চোখের সামনে ভেসে উঠছে। পরক্ষণে আবার হাসিও পাচ্ছে।
সে আকাশমুখী হয়ে শুলো। মাথার উপর সিলিং ফ্যানটি বিরতিহীনভাবে ঘুরছে। পাশে সিঙ্গেল খাটে শুয়ে শুয়ে ইউটিউবে গান শুনছে তিতাস। জিহাদ আজ ওদের সাথে নেই, ওর বাবা মাকে নিয়ে খালার বাসায় গেছে। তিতাস নড়ে চড়ে বলে, কিরে ঘুমাবি না আজ? কাব্য ওর দিকে তাকিয়ে বলল। তুই ঘুমাস না কেন? তিতাস হাসতে হাসতে বলল, এতক্ষণ তো ঘুমের যন্ত্রণায় টিকতে পারছিলাম না রে ভাই, আর এখন ঘুমই নাই। আমারও একই অবস্থা। ভমরের বিয়েতে গিয়ে মাঝখান থেকে জিয়া ছ্যাঁকা মেরে দিল। তোর আর চৈত্রীর ঝগড়াঝাটি দেখে আমি তো ভেবেছিলাম হলে তোদেরই কিছু হবে, আর যাদের নিয়ে কিছু ভাবিনি তারাই বিয়ে করতে চলেছে। কাব্য মাথার নিচে দুহাত রেখে বলল, চৈত্রী আর আমি এ যেন আকাশ আর পাতাল। কেন? মেয়েটা তো ভালো। খারাপ বলিনি, 1 নাম্বারের একটা ঝগড়াটে আর নিরামিষ টাইপের মেয়ে। কি হয়েছে বলতো? আরে আমি ওকে ফোন করতাম, মেসেজ করতাম, এসব কিছু রুহানিয়া আপুর কাছে বলেছে। আবার বলছে আমি নাকি বিরক্ত করি। রুহি আপু আবার জিহাদ ভাইয়াকে বলছে আমি যেন ওকে আর ফোন বা মেসেজ না করি। ও খুব সেন্সিটিভ টাইপের মেয়ে। বাপ রে বাপ, তলে তলে এত দূর। এত দূর আর কোথায় দেখলি? মনে তো জায়গায় করতে পারলাম না, তার আগেই বিচার দিয়ে বসে আছে। তুই আর ফোন করিসনি? না, আবার কাকে বিচার দেয় ঠিক আছে নাকি? শুভ্র জানলে বিষয়টা খারাপভাবে নেবে। তুই কি সত্যিই চৈত্রীকে ভালোবাসিস? চৈত্রীর মতো তোরও কি মনে হয় আমি মজা করছি? না মানে কত ওয়েল ওয়েল মেয়ে, স্টাবলিশড মেয়ে তোকে পছন্দ করে, বিয়ে করতে চায়, ওদের রেখে? হ্যাঁ, ওদের রেখে আমার চরিত্রকে ভালো লাগে। একটা কথা আছে জানিস তো, আমাদের যারা ভালোবাসে তাদেরকে আমাদের ভালো লাগে না, আবার আমরা যাদের পছন্দ করি তারা আমাদের পছন্দ করে না। এটাই হচ্ছে বাস্তবতা। এত এত অপশন হাতে থাকা সত্ত্বেও ওইটুকুন পিচ্চি বাচ্চা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি। রীতিমতো নাকানি চুবানি খাওয়ানোর পরও ওই মেয়ে বোঝে না যে আমি তাকে ভালোবাসি। আহারে, কেন যে বয়সে এত ছোট মেয়ের প্রেমে পড়তে গেলি? চল শক্ত হয়ে উঠে কাব্যর। তিতাস যে ওকে নিয়ে মজা উড়াচ্ছে এটা বেশ ভালোই টের পাচ্ছে সে। দাদা দাঁত পিষে বলল, ঢং করিস না। তুই যে কেমন করে দিশার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি সেটা কিন্তু আমি দেখেছি। আর হ্যাঁ, দিশাও আহামরি বড় মেয়ে নয়, ঠিক আছে? তিতাস থতমত খেয়ে বলে, কি যা তা বলছিস? আমি আবার কখন দিশার দিকে তাকালাম? তোর এই বাজে অভিনয় অন্য কারোর সামনে করিস। এখন চুপ করে থাক, কথা বলতে ভালো লাগছে না। চৈত্রীকে মিস করছিস? কাব্য কিয়ৎক্ষণ নীরব থেকে বলল, হুম। তোকে একটা বুদ্ধি দিই। তোর আজাইরা বুদ্ধি আমার লাগবে না। আরে বেটা, ভালো বুদ্ধি, একদম কার্যকরী। মজা করবি না তো? একদম না। কাব্য শোয়া থেকে উঠে বসে বলল, বল শুনি। চৈত্রীর বিচার দেওয়ার পর তুই তো আর ফোন দিসনি, তাই না? তোদের মধ্যে কথাও হয়নি। ফোন দেইনি, কিন্তু কথা হয়েছিল আজ সাদে, সামনাসামনি। সমস্যা নাই, আসল কথা হচ্ছে তোর যতই খারাপ লাগুক তুই ফোন করবি না, মেসেজও করবি না। এর পরের বার দেখা হলে আগ বাড়িয়ে কথাও বলবি না। ও যদি কথা বলতে আসে তুই একটু এড়িয়ে এড়িয়ে কথা বলবি, বলতে গেলে অ্যাভয়েড করবি আর কি। শালা, এমনিতেই ওর মন পাই না, অ্যাভয়েড করলে তখন তো আরও পাবো না। আহা, প্যারা কেন নিচ্ছিস? মাঝে মাঝে ইগনোর করলেও ভালোবাসা পাওয়া যায় জানিস। এই যে তুই এখন আর ও ফোন করছিস না, মেসেজও করছিস না, আমি শিওর এখনও তোকে মিস করবি। সত্যি? আলবাত। তাহলে ও নিজে থেকে একটা ফোন বা মেসেজ কেন করে না? বোকার মতো প্রশ্ন করিস কেন? ও নিজে বিচার দিয়েছে, এখন আবার নিজেই ফোন করবি? ইগো বলতেও তো একটা কথা আছে।
নিকুচি করেছি এমন ইগোর? হ্যাঁ কর, তুইও ইগো দেখাবি, ইগনোর করবি, তখনও দেখবি ও নিজেই কেমন সুরসুর করে লাইনে চলে আসবি। আর যদি না আসে? আসবে আসবে, তবে যদি দেখিস আসলেই আসতেছে না, কথা বলে না, তখন তুই নিজের থেকেই যোগাযোগ করবি। তবে হ্যাঁ, ভুলেও উল্টাপাল্টা কথা বলে রাগিয়ে দিবি না, সুন্দর মতো গাম্ভীর্য বজায় রেখে কথা বলবি। আপাতত আমার কি করা উচিত? আপাতত ওকে ওর মতো থাকতে দি, আর তুই ইগনোর করতে থাক। কাব্য ভারী দীর্ঘশ্বাস নিয়ে একটু টেনে টেনে বলল, ঠিক আছে।